শুরু করব নাকি? তোমরা ঢুকতে থাকো। ওয়াহিদ কোথায়? আর কি একজনও নেই? স্যার আসি স্যার, অনেক সময় তো হয়ে গেল স্যার, প্রায় 11 মিনিট। শুরু করা যায় স্যার? শুরু করে দিই। জি স্যার। হ্যান্ডআউটটা আজকে ক্লাস শেষে পাঠিয়ে দেবো, ওই দিন পাঠাতে পারিনি। আর যখন চ্যাপ্টারটা কমপ্লিট হবে তখন ফাইনাল শব্দটা ব্র্যাকেটে লিখে দেব ফাইলের নামের শেষে, কারণ একই ফাইলের মধ্যে ইনক্লুশন করছি, তোমরা কনফিউজড হতে পারো, এই কারণে লাস্টে ভাবছি ফাইনাল লিখে দেব। আর ইচ্ছা করলে এখন ফাইল নেমের মধ্যে কন্টিনিউড শব্দটা দিতে পারি, লাস্টে ফাইনাল দিলাম, এইভাবে আর কি করতে পারি। জি স্যার, এটা বেটার হবে স্যার। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে অ্যারিথমেটিক মিনের সুবিধা অসুবিধা এগুলি আলোচনা করেছি, ইউজটা মনে হয় করিনি, তো এখান থেকে শুরু করছি। ওকে স্যার। তোমরা সবাই দেখতে পাচ্ছ তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে ইউজেস অফ অ্যারিথমেটিক মিন, আমি এর আগেও বলেছি যে মিন শুধু মিন বলে অ্যারিথমেটিক মিনকে বোঝানো হবে। অ্যারিথমেটিক মিনকে কখনো কখনো মিন বলেও সম্বোধন করা হয়, যেটা আমরা অ্যাজ ইউজুয়ালি অ্যাভারেজ শব্দটা ব্যবহার করি, অ্যাভারেজ, গড়ে কত, এটা মূলত অ্যারিথমেটিক মিনকে বোঝানো হয়, অর্থাৎ যতগুলি নাম্বার থাকবে সেগুলি যোগ করে যতটা থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগ করা, এটি অ্যাজ ইউজুয়ালি আমরা যেটা বুঝে থাকি অ্যাভারেজ, সেটি অ্যারিথমেটিক মিন বা মিন। আর অন্য মিনের কথা বললে তখন আমরা সেটা উল্লেখ করে দিয়ে থাকি, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এগুলির কথা। এখন দেখো এটার ব্যবহারের মধ্যে আছে, it is widely used to calculate average age, average income, average price, average salary, average increment, average import, average consumption, etc. সাধারণত কোয়ান্টিটেটিভ টাইপের যে ভেরিয়েবলগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে এই আমরা অ্যারিথমেটিক মিনটা মোস্ট সুইটেবলি আমরা এটা ব্যবহার করতে পারি। It is used to establish the various theories and formulas of mathematics and also used as an aid in further statistical analysis. অর্থাৎ এটা দেখা গেছে অনেক ম্যাথমেটিক্যাল ফর্মুলা এবং থিওরিতে এই ইস্টাবলিশ করার জন্য এই অ্যাভারেজ, যেটা আমরা মিন বলেছি অ্যারিথমেটিক মিন, এটা ব্যবহৃত হয়ে থাকে এবং এটা পুনরায় স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করার ক্ষেত্রে সহায়ক হয়ে থাকে। যেমন আমরা ফার্দার এলজেব্রাইক ট্রিটমেন্ট শব্দটা আদর্শ আইডিয়াল মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এটা যখন পড়িয়েছিলাম বা বলেছি তখন এই কথাটা, এটা একটা পয়েন্ট ছিল যে পুনরায় এটিকে ব্যবহার করা যাবে, তাহলে সেটা আদর্শ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হবে। এখানে সেই কথাটাই বলা হয়েছে। তো এটা পুনরায় ব্যবহার করা যায়, যেমন মেয়েদের গড় ওজন জানা আছে, ছেলেদের গড় ওজন জানা আছে, ছেলে মেয়ে একত্রে সংখ্যাটা জানা থাকলে আমি একত্রে তাদের গড় ওজনটা আমরা বের করতে পারি, এটি আমি ইতিমধ্যে বলেছি। ইট ইজ ইউজড ইন কম্পিউটেশন অফ ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার কম্পিউটেশনের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত আমরা এই যে মূল্য সূচক প্রাইস ইন্ডেক্স নাম্বার, এগুলির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, যেমন মূল্যটা কোনো জিনিসের দাম বাড়ছে, কোনো জিনিসের দাম কমছে, এইভাবে আমরা কিন্তু ওভারঅল এমনি ধারণা নিতে পারি না, তখন ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে সেখানে দেখা যায় অ্যারিথমেটিক মিনটা ব্যবহৃত হয়, সেটাতে একটু সিস্টেম আছে বের করার, ওভারঅল মার্কেটের প্রাইস গতবার তুলনায় এবার বেড়েছে না কমেছে,
পার্টিকুলার কেসে কোনো কমোডিটির দাম বাড়লো, কোনোটা কমলো, কোনোটা স্টেবল আছে, আমরা এইভাবে ধারণা নিতে পারি না। যখন আমরা ইন্ডেক্স নাম্বার বের করি তখন কিন্তু এটা আলাদা ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলিতে এই অ্যারিথমেটিক মিন অনেকগুলিতে ব্যবহৃত হয়ে থাকে। তো সেগুলিতে এই এই সুবিধাটা আছে যে ওভারঅল প্রাইসটা আসলে কি বেড়েছে না কমেছে নাকি স্টেবল আছে, সেটা আমরা বুঝতে পারি ইন্ডেক্স নাম্বার মাধ্যমে। তো এখন চলো এরপরে কিছু এক্সাম্পল আমি দিয়েছি, দেখো এক্সাম্পল 1, এখানে ডেইলি ওয়েজেস অফ এ গ্রুপ অফ ফার্ম ওয়ার্কার্স তাদের দেওয়া এবং ফ্রিকোয়েন্সি টেবলটা দেওয়া আছে। এটা বড় হয়ে যাচ্ছে বিধায় আমি পাশে লিখেছি, অর্থাৎ দুইটা কলামের পরে বাকি যে দুইটা কলাম ওইটা আসলে নিচে হওয়ার কথা, তা আমি স্পেসটাকে সেভ করার জন্য পাশে লিখেছি। এটা আর কি মূল কথা। এখন দেখো তাহলে আমরা দেখছি অ্যারিথমেটিক মিন ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মেথডে কিভাবে বের করছি। আমাদের স্বাভাবিকভাবে আমাদের যখন থাকবে, গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকবে, সেই ক্ষেত্রে আমরা মিড ভ্যালু আমাদের অবশ্যই লাগবে, আর মিড ভ্যালুগুলিকে ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করে আমরা তারপরে এই গুণফলগুলিকে যোগ করলে এবং টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা অ্যারিথমেটিক মিন ডাইরেক্ট মেথডে পেয়ে যাই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আর আমাদের এখানে মূলত এই জায়গায় যে টেকনিকটা রয়েছে বা যে অ্যাজাম্পশনটা রয়েছে, যে আসলে এখানে কিন্তু 5 জন ব্যক্তির বা 5 জন ওয়ার্কারের এই 50-এর সমান বা তার বেশি কিন্তু 55-এর কম ওয়েজ বা বেতন রয়েছে, স্যালারি পায় তারা। কিন্তু দেখা গেছে যে এখানে আমি মিড ভ্যালু ব্যবহার করেছি। এমনি অরিজিনাল ডাটা নিয়ে কাজ করলে কিন্তু যার যে স্যালারি সেটি করতাম, আমরা যোগ করে যতজন থাকতো সেই সংখ্যা দিয়ে ভাগ করতাম। কিন্তু এখানে আমরা যখন গ্রুপিং করেছি তখন আমরা কিন্তু করছি যে এই গ্রুপের মিড ভ্যালুটা ব্যবহার করছি। তো মিড ভ্যালু ব্যবহার করার অর্থ হলো যে এই গ্রুপের মধ্যে এই 52 ফার্স্ট গ্রুপ যেটা ফার্স্ট ক্লাস 52.5 এইটার কমেও আছে কিছু 5 জনের মধ্যে, আবার কিছু সংখ্যকের আছে এর বেশি। অর্থাৎ আমরা এই মাঝামাঝি যে ভ্যালুটা সেটা ধরে নিচ্ছি যে সবাই আর কি এই 52.5 আমরা ধরে নিই যে গড়ে প্রত্যেকের এই স্যালারি। তাহলে এটি অ্যাপ্রোপ্রিয়েট তখন হবে যখন এই ইউনিফর্মলি এই ক্লাসের মধ্যে অন্যদের ওয়েজ বা বেতনটা থাকবে। কিন্তু যদি দেখা যায় 52.5-এর থেকে কম সবারটা এই ক্লাসে, ধরো 51, হ্যাঁ 50, তো 3 জন 51, 2 জন 50, 5 জন হয়ে গেল, তখন কিন্তু আমি কিন্তু মিড ভ্যালু ধরেছি এখানে 52.5, অর্থাৎ এই ক্লাসের যে 5 জন রয়েছে প্রত্যেকের গড়ে 52.5 বলেছি, এবং এটা দিয়ে গুণ করলে আমি কিন্তু টোটাল পেয়ে যাচ্ছি 5 জনের স্যালারিটা কত বা ওয়েজটা কত, বেতনটা কত আমি পেয়ে যাচ্ছি। তো এটি তখন ঠিক হবে যদি এই ইউনিফর্মলি, অর্থাৎ 52-এর কিছু নিচে কয়েকজন থাকে, 52.5-এর উপরে কিছু থাকে, কিন্তু সবাই যদি বা ম্যাক্সিমাম যদি 52.5-এর নিচে থাকে তাহলে কিন্তু এই 52 দিয়ে গুণ করে যে অ্যাভারেজ বের করব সেটা কিন্তু আমাদের রিপ্রেজেন্টেটিভ হবে না। অরিজিনাল ডাটা নিয়ে কাজ করলে যা হবে তার থেকে দেখা গেছে যে এটা ওভার এস্টিমেটেড হয়ে যেতে পারে, কারণ এই ক্লাসের প্রত্যেকেই হলো দেখা গেছে 52.5-এর কম, কিন্তু আমি ধরছি তারা গড়ে তাদের বেতন 52.5, তখন কিন্তু রেজাল্টটা ওভার এস্টিমেটেড হবে। অর্থাৎ ট্রু রেজাল্ট বা আমি র ডেটা নিয়ে কাজ করলে যে রেজাল্টটা পেতাম সেটার থেকে আমাদের দেখা গেছে যে একটু বেশি হয়ে যাবে অ্যাভারেজ ভ্যালু, এই প্রবলেমগুলি হবে। যার কারণে এখন বলে স্যার তাহলে এটা করার দরকার কি, যেহেতু অনেক সময় হিউজ ভলিউম ডাটা আমাদের থাকতে পারে, তাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের পারপাসের মধ্যে বলেছি যে টু কনডেন্স এ হিউজ ভলিউম অফ ডেটা উই হ্যাভ টু কনস্ট্রাক্ট এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো এই অ্যাজাম্পশনটা এখানে কার্যকরী আর কি। প্রত্যেকেরই আমি সুবিধা নিতে গেলে কিছু অসুবিধা সাইড ইফেক্ট আছে। আমরা দেখা গেছে জ্বর হয়েছে ওষুধ খাচ্ছি, পরে ওই ওষুধটা খেলে অনেক সময় দুর্বলতা অনুভব করছি। তো এই যে কিছু সাইড ইফেক্ট থাকবে, আমরা অনেক সময় দেখা গেছে পেন কিলার খেলে আমাদের আবার গ্যাসের প্রবলেম হয়, আবার গ্যাসের প্রবলেমের জন্য আবার আরেকটা ওষুধ খেতে হয়, আরেকটা ওষুধ খেলে ওইটা সাইড ইফেক্ট থাকে। তো এরকম কিছু সুবিধা নিতে গিয়ে কিছু অসুবিধা আমাদের আছে যদি এই অ্যাজাম্পশন ফুলফিল না করে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড এই ক্লাসের মধ্যে। আমি কিন্তু তোমরা অ্যারিথমেটিক মিন আগেও পড়ে এসেছো,
এখন যে পড়ছো এগুলি ভিন্ন রকম। দেখো এই ইনফরমেশনগুলি তোমরা আগে কোনোদিন শুনোনি যথাসম্ভব। তোমাদের আন্ডার গ্রাজুয়েটে বলতে বুঝাচ্ছি যে একদম নিচে, বিশেষ করে ধরো ক্লাস 10-এ বা কোথায় অ্যারিথমেটিক মিন পড়ে এসছো, মিন, মিডিয়ান, মোড, মানে এরকম কি গড়, মধ্যক, প্রচুরক। কিন্তু এখনকার পড়াশোনার সাথে তখনকার একটু পার্থক্যগুলি তোমরা লক্ষ্য করবে, কি কি পার্থক্য আছে। ওকে, এখন দেখো এরপরে কথা হলো, এখানে ইনডাইরেক্ট মেথডে আমরা যে কাজটা এখানে করেছি মিটগুলো এখানে নেব, কিন্তু আরো ছোট করতে চাচ্ছি আমরা। কিরকম, যে ওই যে এখানে মিডল মোস্ট ক্লাসের থেকে, সরি, ক্লাসের মিড ভ্যালুটাকে বিয়োগ করব প্রত্যেকটা মিড ভ্যালু থেকে, এবং ক্লাস লেংথ দিয়ে, যেহেতু 5 দিয়ে ভাগ করে আমরা ছোট করছি এবং ইউটা বের করছি। তারপর ইউ নতুন ভেরিয়েবল হয়ে গেল এক্স এর পরিবর্তে। এখন ইউ এর মাধ্যমে আমরা গড় মান বের করব, ইউটার গড় মান বের করব। তো অ্যাজ ইউজুয়াল ইউর গড় মান পেয়ে গেলাম। এবং আমি তোমাদের পড়িয়েছি অ্যারিথমেটিক মিন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন, সরি, ডিপেন্ডেন্ট অ্যারিথমেটিক মিন ডিপেন্ডস অন চেঞ্জ অফ অরিজিন অ্যাজ ওয়েল অ্যাজ স্কেল। দ্যাট মিনস এখানে আমরা যে কিছু বিয়োগ করেছি ওটাকে বলা হয় চেঞ্জ অফ অরিজিন, আর কিছু দিয়ে ভাগ করেছি এটাকে বলা হচ্ছে চেঞ্জ অফ স্কেল। যেহেতু নির্ভর করছে এবং আমরা অরিজিনাল ডাটার মিন বের করতে চাই, অ্যারিথমেটিক মিন, সো আমরা ইউটা দিয়ে ছোট করে নিলাম ডাটাটা, এবং তাড়াতাড়ি করে আমরা সুবিধা পেলাম, অ্যারিথমেটিক মিন বের করে পেলাম। এখন আমাদের অরিজিনাল ডাটার জন্য অ্যারিথমেটিক মিনটা কত হবে সেটা আমরা পেয়ে যাচ্ছি। যদি ইউ বারকে আমরা যেটা দিয়ে ভাগ করেছি, স্কেল চেঞ্জ করেছি, সেই এইচ দিয়ে গুণ করে দিই, এবং এই গুণফলের সাথে যদি আমরা যেটা বিয়োগ করেছি, এটা বিয়োগ করেছি সেটা যোগ করে দিই, তাহলে আমরা অরিজিনাল ডাটার অ্যারিথমেটিক মিন পেয়ে যাই। এটা হলো ইনডাইরেক্ট মেথডে অ্যাভারেজ বের করা সিস্টেম। কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি নেক্সট জিওমেট্রিক মিনে চলে যাচ্ছি। আগের ডিরেক্ট যদি আমরা করি যে প্রবলেমটা হয়, এটার ক্ষেত্রে তো ওই প্রবলেমটা থাকবে না। হ্যাঁ, না, ডিরেক্ট করলে তো কোনো এগুলি দরকার নেই। তুমি তো ডিরেক্ট করলে একদম অরিজিনাল ডাটা নিয়ে যদি কাজ করো তাহলে তো আর কোনো প্রবলেমই নেই। কিন্তু অনেক সময় যে তো দেখা না যায় স্যার, এত, আমি বলো। স্যার যেটা বুঝলাম, ওই যে যদি মিড ভ্যালু থেকে সবগুলোই কম হয় তাহলে যে সমস্যাটা হয়, এই ক্ষেত্রে তো ওই সমস্যাটা হওয়ার সম্ভাবনা নাই স্যার, যদি হ্যাঁ, আমরা হ্যাঁ, ইনডিরেক্ট না, করি। এই ক্ষেত্রে সম্ভাবনা নেই। কে বলছে? এখানে তো দেখা গেছে যে এই যে ইনডাইরেক্ট মেথডে তো তোমার আবারও মিড ভ্যালু তোমাকে কনসিডার করতে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এখানে তাহলে ওই সমস্যাটা থেকে যাচ্ছে। এখানে তো আরো আরো বেশি কাজ করছো। ওখানে তো ডাইরেক্ট তবু মিড ভ্যালু নিয়ে কাজ করছে। এখানে এখানে অসুবিধা নাই, কিন্তু ওই প্রবলেমটা এখানে হবে। এখানে তো বিয়োগ করছো, ভাগ করছো, এটা সমস্যা নেই, কিন্তু জি এটাতে স্যার, কোনো বুঝতে পারছি। প্রবলেম নাই। কিন্তু প্রবলেমটা মিড ভ্যালুর ওইটা, ওই অ্যাজাম্পশন ফুলফিল না করলে ডাইরেক্ট ইনডাইরেক্ট ফ্রিকোয়েন্সি টেবল উভয়ের ক্ষেত্রে হবে। জি স্যার, ওকে স্যার। ওকে, ওয়াহিদ, আমি এভাবে যে স্পিডে পড়াচ্ছি অসুবিধা আছে? আমি তো খুব ধীর গতিতে এগুচ্ছি মনে হচ্ছে। স্যার এটা ঠিক আছে স্যার, আমরা ঠিক ভালো। আছে না? আচ্ছা, জি স্যার। ঠিক আছে, ওকে। কারণ অতিরিক্ত তাড়াহুড়া করে পড়িও তো তোমরা না বুঝলে আমার কি লাভ? পড়াশোনা না বুঝলে, আনন্দ না পেলে তো পড়িয়ে কি লাভ, আর ছাত্রেরাই কি লাভ হবে? আমি সেই কারণে আসলে বেশি স্পিড দিতে পারছি না। জি স্যার, এটা ঠিক আছে। আচ্ছা, জিওমেট্রিক মিন এবং প্রত্যেকটা জিনিস তোমাদের না বুঝিয়েও এগোতে পারছি না, মানে পড়ে নিবে এই কথাটা বলতে পারছি না, কি করা যাবে? আচ্ছা, দেখো, জিওমেট্রিক মিন আমি বোর্ডে যদি পড়াতাম ক্লাসরুমে তাহলে আরো স্পিডে পড়াতে পারতাম। ওখানে তখন বইটা তোমাদের কাছে থাকতো, আমি বলতাম, একটু বুঝিয়ে দিতাম খুব দ্রুত। এখন স্লাইড দেখিয়ে বা এই যে হ্যান্ড আউটটা দেখিয়ে পড়াচ্ছি, তাতে করে আমার স্কিপ করার কোনো সুযোগ থাকছে না। তোমাদের সুবিধা হচ্ছে, কিন্তু আমার প্রসিডটা কমে যাচ্ছে, প্রোগ্রেসনেস কমে যাচ্ছে সিলেবাসের। আচ্ছা, জিওমেট্রিক মিন দেখো, জিওমেট্রিক মিনটা কি জিনিস? জিওমেট্রিক মিন, আমরা এই মিন, বিভিন্ন মিন কেন, কেন এটা পড়বো? যে কোনো কিছু পড়ার আগে কেন আমি এটা পড়বো? এটা পড়ে আমার কি লাভ? আমরা কিন্তু অ্যারিথমেটিক মিনে দিয়ে যদি দেখো, আমার যদি এরকম হয়, আমি দেখাচ্ছি তোমাদের, দেখো আগে এটা পড়ার আগে আমরা কেন পড়বো একটু দেখি। এটাই কিন্তু আমি টিচিং টেকনিক যখন পড়িয়েছিল কানাডিয়ান দুইজন শিক্ষক, রিসোর্স পারসন, বেক বিগম্যান, ট্যারি ব্রাউন, তারা সবসময় বলতেন যে একটা জিনিস পড়ানোর আগে বলা উচিত আমি কেন এটি পড়বো, এটির ইউটিলিটি কি, এটি পড়ে কি লাভ। এখন দেখো, ধরো ব্যাকটেরিয়া ইয়ে করে, এক্সপান্ড করে কিরকম। ধরো প্রথমে তোমার একটা ব্যাকটেরিয়া ছিল,
এরপরে ওই ব্যাকটেরিয়াটা একটু পরে 2টা হয়ে গেল, আবার 2টার প্রত্যেকটা থেকে এরপর মুহূর্তে আরো 2টা হয়ে গেল, তার মানে কয়টা হয়ে গেল? 4টা। 4টা হয়ে গেল। এরপর মুহূর্তে এই 4টার প্রত্যেকটা 2টা করে হলে কয়টা হবে? কয়টা হবে? 4টা। 8টা। 8টার প্রত্যেকটা যদি 2টা করে হয় তাহলে কয়টা হবে? 16 16। 16টার প্রত্যেকটা 2টা করে? 32 32টার প্রত্যেকটা 2টা করে? 64 64। এখন দেখো এখানে তোমরা কমা আছে ধরো ডাটাগুলিতে, তোমরা একটা কাজ করো তো, এই কটা ভ্যালুর এভারেজ ভ্যালু বের করে দেখো তো কত হয়। এভারেজ বের করে দেখো তো। অ্যারিথমেটিক মিন বের করো। স্যার 18.14 আসে। 18.14 AM। AM মানে অ্যারিথমেটিক মিন। AM is equal to 18.14। এখন এক কাজ করো, জিওমেট্রিক মিনটা কি? জিওমেট্রিক মিন হলো এই জিএম হলো কিছুই না, এই মানগুলি সব গুণ করো। গুণ করো 1 পূরণ 2 পূরণ 4 পূরণ 8 পূরণ 16 মানে 16 পূরণ 32 পূরণ 64 পাওয়ার দাও 1 বাই কয়টা ভ্যালু? 1 2 3 4 5 6 7 7। 1 বাই 7 দাও পাওয়ার। স্যার 8 আসে। কত আসে? 8 স্যার 8। তাহলে দেখো তো কোনটা মিডল আছে, এইটা না এই 18.14? কোনটা মিডল আছে? এই ডাটাগুলি যদি যেহেতু সাজানো আছে, মিডলে কোনটা আছে? স্যার 8 মাঝামাঝি আছে। সবচেয়ে 8 আছে 8 আছে স্যার। আমরা মূলত মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিস, সেন্টারের প্রতি যে কেন্দ্রের প্রতি যে অন্য মানগুলো জড়ো হয়ে থাকার প্রবণতা রয়েছে, সেই সেন্ট্রাল ভ্যালুটাই আমি পরিমাপ করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করছি। যেমন অ্যারিথমেটিক মিন একটা পদ্ধতি, জিওমেট্রিক মিন একটা, হারমোনিক মিন একটা পদ্ধতি। তো এই ধরনের ডেটার ক্ষেত্রে এইভাবে যদি এক্সপান্ড করে তাহলে আমি দেখছি এখানে প্রতিনিধিত্বকারী কি অ্যারিথমেটিক মিন প্রতিনিধিত্বকারী বেশি হচ্ছে নাকি জিওমেট্রিক মিন প্রতিনিধিত্বকারী হচ্ছে বলো তো? সেন্ট্রাল ভ্যালুর জিওমেট্রিক জিওমেট্রি মনে হয় বেশি। মিন সেন্টারে থাকছে, অ্যারিথমেটিক মিন স্যার। দেখো পাশে চলে যাচ্ছে। অ্যারিথমেটিক মিন কোথায় পড়ছে? অ্যারিথমেটিক মিন পড়ছে এখানে, এখানে দেখো এখানে, স্যার, অথচ একটা পাশে পড়ে যাচ্ছে, থাকা উচিত মিডলে। কারণ আমি তো সেন্টারের মানে যে ভ্যালুটা প্রতি অন্য মানগুলো জড়ো হয়ে থাকার প্রবণতা অর্থাৎ কেন্দ্রের সেই মানটা পরিমাপ করার জন্য এই পদ্ধতিগুলি ব্যবহার করছি। তাহলে যে পদ্ধতিতে আমার কেন্দ্রের মানটা আমি পাচ্ছি না, পাশে পাচ্ছি, সেই পদ্ধতিটা ব্যবহার করা উচিত না, সেই ফর্মুলাটা ব্যবহার করা উচিত না। কাজে আমরা ডাটা যখন এরকম জিওমেট্রিক হারে বৃদ্ধি পায়, অর্থাৎ প্রথমে ব্যাকটেরিয়া একটা ছিল, পরে 2টা, তারপরে 2 স্কোয়ার, তারপরে 2 কিউব, তারপরে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, এইভাবে এক্সপান্ড হচ্ছে অর্থাৎ জিওমেট্রিক হারে। সেই অবস্থায় আমরা জিওমেট্রিক মিনটা হলো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাভারেজ। অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি ব্যাকটেরিয়ার গ্রোথটা এরকম হয়ে থাকে তাহলে আমরা এই কারণে আমরা বলি অনেক সময় গ্রোথ রেটের ক্ষেত্রে আমরা অ্যারিথমেটিক মিন ব্যবহার না করে জিওমেট্রিক মিন আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাভারেজ হবে। বুঝতে স্যার পেরেছো? একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা যে এখানে মিনটা বের করছি, এখানে তো একটা মানে যেই পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো থেকে একটা আসছে, হ্যাঁ। মানে লাস্টে জিওমেট্রিক মানে মিন বের করার সময় হুম। যদি পয়েন্টে আসে বা এরকম কিছু আসে তাহলে কি যেটা কাছাকাছি মান এটা বের নিব?
পয়েন্টে আসার সাথে সম্পর্ক নাই, সেটা 3 ঘর হলে 2 ঘর নিবে, সমস্যা না কি? স্যার, মানে আমাদের যদি 7 পয়েন্ট সামথিং আসতো তাহলে আমরা 8 নিতাম, এরকম কি কিছু? না না না, এটা ব্যাপার না, অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে 8 নিতে হবে এমন কোনো কথা নেই। আমাদের যা আছে তাই, সেন্টার বলতে একেবারে যে সেন্টারের কোনো একটা মান এক্স্যাক্টলি হতে হবে তা কোনো কথা নেই। স্যার জিওমেট্রিক ভিউ কি এরকম একটা মান আসবে, মানে যেগুলা থেকে নিলাম ওইখান থেকে একটা মান আসবে? না না না, এমন কোনো কথা নেই, ফ্র্যাকশনাল ভ্যালু আসতে পারে। ওই ওই সময় স্যার কি করব, যেটা সবচেয়ে কাছাকাছি মান থাকবে সেটা না নিব? না না, সেটা তো কিছু করতে হবে না, যা আছে তাই লিখবা। তুমি ও মানে বোঝানো আচ্ছা। হলো, যেমন দেখো, আমার যদি মানটা আসতো এটা, এখানে 8 এসছে, 8 না এসে তো এমন আসতে পারতো যে 8.5, তখন আমি বলতাম যে 8.5 এর থেকে এইটা যদি আসতো জিওমেট্রিক মিনটা 8.5, 8.5, তাহলে আমি বলতাম জিওমেট্রিক মিন অ্যারিথমেটিক মিন আসছে 18.14, এটা এখানে, আর জিওমেট্রিক মিনটা পড়ছে এখানে, তাহলে তো আমার জিওমেট্রিক মিনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যারিথমেটিক মিন জি থেকে, স্যার। কারণ ও অনেকটা সেন্টার কভার করছে, সেন্টারকে যে বেশি কভার করবে, জি হ্যাঁ, স্যার। সেই জি ভালো। স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। এখন জিওমেট্রিক মিনের মধ্যে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, দেখো, যদি আমরা যেহেতু, সরি, আমরা যেহেতু অনেক সময় এরকম পাই, যেমন অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে কিন্তু এই যে ফ্রিকোয়েন্সি জিনিসটা আনার কারণটা কি? ফ্রিকোয়েন্সি আনার কারণ হলো, ধরো তুমি যোগ করছো 2, 2, 3, 2, 3, লেট আস সে, এইভাবে তুমি 5টা ভ্যালুর অ্যারিথমেটিক মিন বের করলা। এইভাবে আমি 2, 2 যোগ 3 প্লাস 2 এইভাবে না লিখে, আমি যদি ইচ্ছা করি, আমি কিন্তু এটাকে লিখতে পারি যে 2 ইন্টু 2 কয়বার আছে, কয়বার আছে বলো? 3 বার, 3 বার, তাহলে 3 হলো 2 এর ফ্রিকোয়েন্সি, যোগ 3 ইন্টু 3 কয়বার আছে, কথা বলো? 3 বার স্যার। এই 3 3 বার কোথায়? 2 বার। 2 বার 3 বার। স্যার। তাহলে এই যে আমরা এটাকে, হ্যাঁ হ্যাঁ 2 বার, ঠিক আছে। এখন তাহলে এটা 2 এর ফ্রিকোয়েন্সি 3, আর 3 এর ফ্রিকোয়েন্সি 2। এখন দেখো এই ফ্রিকোয়েন্সি গুলো যদি যোগ করে দিই নিচে, আমি এইভাবে লিখি, তাহলে আমাদের এখানে 2টা আইটেম মূলত বেসিক্যালি, আর 2টা আইটেম, একটা হলো 2, একটা হলো 3, বা 2টা অবজারভেশন, এদের মধ্যে একটা 3 বার ঘটেছে, একটা 2 বার ঘটেছে ডাটা সেটে। সো আমি এটা যদি ফ্রিকোয়েন্সির মাধ্যমে প্রকাশ করতাম, তাহলে কিন্তু আমরা এটাকে এইভাবে লিখে ফেলতে পারতাম যে এটা হলো ফ্রিকোয়েন্সি, আমরা যদি 3 কে আগে লিখি, ফ্রিকোয়েন্সি 1, মানে F1, আর 2টাকে X1 বলি, আর এটাকে লিখি F2, X2, আর এটা হলো F1, F2। তাহলে যে সূত্রটা আমরা শিখেছি, আসলে মূলত এই কারণেই সূত্রটা আসছে, মানে তখন আমরা কি করতে পারি, এখানে কাটছটা কোন দিকে চলে যাচ্ছে খুঁজে পাচ্ছি না কেন, হ্যাঁ, তাহলে আমরা এটাকে সাম দিয়ে লিখতে পারি, সাম দিয়ে যদি লিখি, তখন আমরা ইচ্ছা করলে এটাকে লিখতে পারি সামেশন অফ এফ আই, xi, i is equal to 1 to n বা ইত্যাদি, আর সামেশন অফ fi কে লিখতে পারি n, ক্যাপিটাল N বা স্মল n, সামেশন অফ fi, এইটা সাম করলে সামেশন অফ fi লিখতে পারি। এইভাবে সূত্রটা এসছে। ঠিক এক্স্যাক্টলি জিওমেট্রিক মিনের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, গুণ করবার সময় একই ভ্যালু একাধিকবার থাকলে ওটাকে আমি কি দিতে পারবো, যদি 2 3 বার থাকে গুণ করা হয়, তাহলে কি লিখতে পারবো? 2 যদি 3 বার গুণ করা হয়, তাহলে ওই 2টাকে কি লেখা যাবে, 2 টু দি পাওয়ার কি লেখা যাবে? 3, 1/3। ইয়েস ইয়েস, তার মানে তুমি লিখতে পারবে, ধরো আমাদের এখানে 2, আমরা জিওমেট্রিক মিন বের করছি, এই ভ্যালুগুলোর জিওমেট্রিক মিন বের করছি,
তাহলে আমার আছে কত 2 2 3 2 3 তাহলে আমি এটা কি লিখতে পারবো 1 বাই কত 5টা ভ্যালু আছে জিওমেট্রিক মিনের সূত্রটাই বেসিক্যালি এটা যতটা অবজারভেশন থাকবে ততটা গুণ করে পাওয়ার হবে 1 বাই তত সংখ্যাটা যতটা থাকবে কাজেই এখানে দেখো এখন আমার 2 2 2 আছে কয়বার 3বার তাহলে আমি ইচ্ছা করলে 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি আর এটাকে লিখতে পারি পূরণ 3 কয়বার আছে কথা বলো 2 বার 2বার আছে এটাকে আমি লিখি 3 স্কোয়ার আর এটা হলো আমি লিখতে পারি 3 প্লাস 2 ফ্রিকোয়েন্সিটা এই ফ্রিকোয়েন্সিটা লিখলাম 5 না লিখে লিখলাম 3 প্লাস 2 তার মানে এটা কি দাঁড়াচ্ছে এই জিনিসটাকে আমি ইচ্ছা করলে লিখতে পারি ভ্যালুটা হলো x1 তার মানে x1 হলো ভ্যালুটা x1 আর পাওয়ার হলো ফ্রিকোয়েন্সি তার কয়বার ঘটেছে ডাটাতে তাহলে f1 ইনটু 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 x2 হলো 3 ভ্যালুটাকে x2 বললাম আর তার ফ্রিকোয়েন্সি হলো পাওয়ার হিসেবে লিখলাম কত 2 তাহলে আমি এটাকে লিখতে পারি 1 বাই f1 প্লাস F2 f2 আমার লিখতে কষ্ট হচ্ছে কার্সর দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো বুঝতে পেরেছো এইভাবে এখন আমরা এটাকে ইচ্ছা করলে এই যে এখন এরপরে এটাকে 1 বাই n লিখতে পারি সামেশন অফ fi কে 1 বাই সামেশন অফ f1 f2 আছে এটাকে 1 বাই n লিখে দিতে পারি নো প্রবলেম ক্লিয়ার এইটুকু বুঝতে পেরেছো জি স্যার আচ্ছা এখন দেখো আমরা যদি লগ নিয়ে থাকি কারণ এখানে হিসাব নিকাশটা একটু কঠিন মনে হবে তার থেকে লগ নিলে খুব সহজ হয়ে যাবে এখন এই ভ্যালুটার আমরা লগ নেব দেখো যদি আমরা জিএম তাহলে লগ অফ 10 বেজ লগ বা ই বেজ লগ দ্যাটস নট এ ম্যাটার আমরা লগ অফ জিএম যে কোনোটাই নিতে পারো লগ অফ জিএম তবে লন যদি দেখো লন লন কিন্তু ওটা মানে হলো ন্যাচারাল লগ অর্থাৎ ইবেজ লগকে লন বলে এলএন ন্যাচারাল লগ ইবেজ মানে ই এর মান কত ই এর মান কত 1.7182 মনে হয় আচ্ছা ঠিক আছে দেখো এটাই মনে হয় মানে এটাই আচ্ছা দেখো এরপরে এখানে আমরা যদি লগ নিয়ে থাকি লগ লগ অফ এখন এই জায়গাতে পাওয়ারটা লগের ক্ষেত্রে পাওয়ারটা নিচে চলে আসবে 1 বাই f1 প্লাস f2 এটাকে আমি n লিখি n তাহলে আর থাকছে কি আমার থাকছে কি x1 f1 আর ইনটু x2 f2 বুঝা গেল বুঝতে জি, পেরেছো স্যার। জি স্যার তাহলে এখন log of ab is equal to কি লেখা যায় log of a plus log of B. ab a plus b log of a plus log of b কি কি বলে a plus b log of sir, ab is equal to লিখবেনই। log of a plus log of log of b b আচ্ছা তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 বাই n আর এটাকে ব্র্যাকেট দিয়ে দিই থার্ড ব্র্যাকেট তাহলে আমরা এখন দেখো log of x1 টু দি পাওয়ার f1 এখন এটা কি লিখতে পারি f1 সামনে লিখতে পারি না f1 yes sir log of x1 কারণ a মানে ছিল তো x1 টু দি পাওয়ার f1 ওইটাকে আবার f1 সামনে নিয়ে গেলাম লগের ফর্মুলা অনুসারে আর এটাকে কি লিখতে পারবো f2 কথা বলো log of F2 log sir of x2 x2 ভাইয়েরা কোনো কথা বলে না ওরা কি আমার উপর মাইন্ড করেছে নাকি হ্যাঁ না স্যার তো তোমরা কথা বলো না কেন আমরা আছি স্যার শুনছি আছো স্যার লিখতেছিলাম তো এই কারণে
আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে বোনেরা পারতো না পড়াশোনায়, এখন তোমরা বোনদের সাথে পারো না, ঠিকই আছে। ভালো। বোনেরা আসতো আমাদের কাছে শিখতে, তখন হলের মধ্যে এই সকালবেলায় বান্ধবীরা চলে আসতো, অনেক সময় আমাদের রুমে টুমে চলে আসতো। এখন তো বন্ধ সব, ঢাকা ভার্সিটিতে এগুলি বন্ধ করে দিয়েছে, গেস্ট হাউসে বসে। আগে আমাদের রুমে ভোরবেলায় চলে আসতো অনেক হাই হাই। সময়, বান্ধবীরা মানে ক্লাসমেটটা পড়াশোনা করার জন্য আসতো। স্যার আমি জানি না ওটা কত তোমাদের সাল, কেন যে স্যার কত তোমরা সাল ছিল পিছনে ওটা? পড়ে যাচ্ছ দিন দিনে। আমি বোনদেরকে ডিসকারেজ করছি না, মানে তোমরা পড়ো, তোমরা ভালো পারো, ভাইরাও কেন পিছনে পড়ে যাচ্ছে আমি বুঝতেছি না। আচ্ছা দেখো, পড়াশোনা অজুহাত দেখাবে না, পড়াশোনা বলে স্যার পরিবেশ নাই, ওই নাই, সেই নাই, ইত্যাদি ইত্যাদি, এই করে সেই করে না। পড়ার ইচ্ছা থাকলে অনেক সম্ভব, অনেক কিছু সম্ভব। কেউ যখন কাউকে ভালোবাসে, লুকিয়ে লুকিয়ে ল্যাপের নিচেও তো মোবাইল করে কথা বলে, টয়লেটে গিয়ে গোপনে গোপনে কথা বলে, ছাদের মধ্যে গিয়ে কথা বলে। তো পড়াশোনার ক্ষেত্রে ভালোবাসা থাকলে তুমি বিভিন্ন ভাবে লুকিয়ে টুকিয়ে পড়তে পারো, লাইব্রেরিতে গিয়ে পড়তে পারো, যেখানে খুশি সেখানে টেকনিক্যালি পড়তে পারো, এমন কোনো কথা নেই। মোবাইলের মধ্যে ছবি তুলে নিয়ে তো ওখানে পড়তে পারো, পার্কের মধ্যে বসে বসে পড়তে পারো, যে ক্লাস হ্যান্ড আউটটা স্ন্যাপ নিয়ে নিলে তারপর ওখান থেকে পড়ছো। পড়ার ইচ্ছা থাকলে, ভালোবাসা করতে ইচ্ছা থাকলে যেমন লুকিয়ে করা যায়, কেউ আটকিয়ে রাখতে পারে না। পড়াশোনার ইচ্ছা থাকলে ওইভাবে পড়াশোনা করা যায়। আমার জীবনে আমি দেখেছি এটি সম্ভব। আমি পানির ট্যাঙ্কি ছাদে পানির ট্যাঙ্কির মধ্যখানে বসে পড়তাম। রুমে যেহেতু পড়ার পরিবেশ ছিল না, গণরুমে ছিলাম 5 বছর। তো গণরুমের থেকে আমার কঠিন সাবজেক্টে ফার্স্ট ক্লাস পজিশন পেয়েছি, ক্ষতি কি? এটা অসম্ভব কিছু না। আচ্ছা দেখো, মনে কিছু নিও না, আমি মানে তোমাদের কাউকে ইয়ে করছি না, উৎসাহিত করছি ভাইয়েরা কেন পিছনে পড়ে যাচ্ছেন। কারণ আমাদের কিন্তু এই ভাইদেরকে তো আবার আমাদের বিবাহ করতে হবে। তো কাজেই সবাই যদি একটু ভালো রেজাল্ট করে, সমাজের জন্য ভালো, ভবিষ্যৎ জীবনের জন্য ভালো। অনেক সময় ম্যাডামরা, আমার ছাত্রীরা ম্যাডাম হয়েছে, তারা বলে যে স্যার বিবাহ করার যোগ্য ছেলে পাচ্ছি না। এই যে কত কঠিন পরিস্থিতি। আমার সাথে ফ্রি বিদায় অনেক সময় ওরা এইভাবে কথা বলে ফেলে, কিন্তু এটা একটা সামাজিক প্রবলেম হয়ে যাচ্ছে, তোমরা পড়াশোনা পিছনে পড়ে যাচ্ছ ভাইরা, এটা ঠিক না। দেখো, প্লিজ কেউ কষ্ট নিও না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। ওয়াহিদ, কষ্ট নিচ্ছ নাকি? শুনতেছ? স্যার কষ্ট নিও না, আমি তোমাদের উৎসাহিত করছি, আমি চাই সবাই ভালো করো। আচ্ছা দেখো, এখানে দেখো, এই জানি না তোমাদের রেজাল্ট কি, আমি এমনি ওভারঅল বলছি, ভার্সিটির ওভারঅল টেন্ডেন্সি ওইটা অনুসারে বলেছি। তোমরা প্লিজ কষ্ট নিও না, আমি তোমাদের রেজাল্ট হয়তো বা তোমাদের ফার্স্ট ক্লাস পাস তোমরা বাইরে হতে পারো, এটা আমি জানি না, এমনি বলেছি আমি ওভারঅল। আচ্ছা, অতীতের অভিজ্ঞতায় এখন দেখো, এখানে আমরা তাহলে সাম দিয়ে যদি লিখি, তাহলে এটাকে লিখতে পারবো 1/n, আর এটা সামেশন অফ fi আইটা বোঝা যাচ্ছে না, বুঝছো? আমার মুখে বলার সাথে সাথে বুঝে নাও, fi আর log of x i, এইভাবে লিখতে পারি, সামেশন অফ fi log of x i, i is equal to 1 to এখানে k তে লিখতে পারি, যেহেতু এখানে টোটাল ফ্রিকোয়েন্সি ক্যান দিয়েছি, তাহলে i is equal to এখানে তুমি ইচ্ছা করলে i is equal to 1 to k দিতে পারো, k মানে নাম্বার অফ ক্লাসের সংখ্যা। এখানে কিন্তু xi, x1 x2 এর ক্লাস ফ্রিকোয়েন্সি যদি থাকে, অর্থাৎ গ্রুপ ডাটার ক্ষেত্রে তুমি জিওমেট্রিক মিন বের করে থাকো, তাহলে এখানেও কিন্তু x1 হবে ফার্স্ট ক্লাসের মিড ভ্যালু, x2 সেকেন্ড ক্লাসের মিড ভ্যালু, xi হলো ith ক্লাসের মিড ভ্যালু, আগের মতোই সবকিছু। তো এইভাবে আমরা সোর্স জিওমেট্রিক মিন ইজ ইকুয়াল টু অ্যান্টি লগ, এই লগ নিয়েছি উভয় দিকে, কাজে এখন অ্যান্টি লগ দিয়ে, অ্যান্টি লগ যদি নিয়ে নিই, তাহলে জিএম জিওমেট্রিক মিন ইজ ইকুয়াল টু ওই পাশে অ্যান্টি লগ ব্র্যাকেট দিয়ে পুরোটা লিখে দেবে, অ্যান্টি লগ শিফট দিয়ে, লগের মধ্যে 10 বেস লগ নিলে শিফট দিয়ে তুমি ক্যালকুলেটর বের করতে ফেলতে পারবা, যে ভ্যালুটা পাবে এটা দিয়ে, আর বাকিটা অ্যান্টি লগ, এই যে অ্যান্টি লগ লিখলাম ব্র্যাকেট দিয়ে, পুরো জিনিসটা থাকলো, বাস তুমি পেয়ে যাবে জিওমেট্রিক মিন। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তোমরা? স্যার।
ওই কথাগুলি বলার পর মনে হচ্ছে সবাই একটু মন খারাপ করছো, আমি জানি না। না স্যার। আচ্ছা, আমি শিক্ষক শুধু পড়াবো, অন্য উপদেশ দেব না, এটা তো হয় না। তোমাদের কনস্ট্রাকটিভ যে উপদেশ সেটা আমার দেওয়া উচিত। শিক্ষক মানে শিখাবে, শুধু পড়াশোনা করাবে না, অনেক কিছু শেখানোর আছে শিক্ষকের। জীবনকে গড়ে তোলার জন্য যা কিছু প্রয়োজন তাই শিক্ষকের উচিত ছাত্রকে যতটুকু সম্ভব তৈরি করে দেওয়া। আচ্ছা, নেক্সট দেখো, এখন আমরা হারমোনিক মিনটা দেখি। এই ক্ষেত্রে হারমোনিক মিনের ব্যাপারটা কি, হারমোনিক মিনটা কিভাবে বের করব? হারমোনিক মিনটা আমি আজকে দেখাবো, দেখবা। এটা হলো যেমন দুইটা অপারেশন আছে, 2 একটা আছে আর 3 একটা আছে, একটা 2 একটা 3। এখন আমরা হারমোনিক মিন বের করব কিভাবে এটা দেখাচ্ছি। এরপরে দেখো, হারমোনিক মিন বের করবো এভাবে যে এটা হলো উল্টো মানগুলোর যতগুলি মান থাকবে সব উল্টিয়ে দাও। দুইটা মান আছে 1 আর 2, এই উল্টো মানের অ্যারিথমেটিক মিনের উল্টো মান মূলত আমার এখানে এই হারমোনিক মিনের ইয়েটা এখানে দেবো, এই জায়গায় দিয়ে থাকি। এই জায়গায় যদি দিই, এটা মুছে দিই, এখানে লিখি, তাহলে এই হারমোনিক মিন ইজ ইকুয়াল টু 1 বাই অবজারভেশন দুটা ছিল, একটা হলো 2 আর একটা হলো 3। তা আমি বলছি হারমোনিক মিনটা কি জিনিস, যে হারমোনিক মিন হলো অবজারভেশনগুলোর উল্টো মানের অ্যারিথমেটিক মিন। এখন 2 দিয়ে ভাগ করেছি কারণ দুটো অবজারভেশন আছে। যদি আরেকটা থাকতো 5 যদি থাকতো তাহলে আমরা কি করতাম, এখানে প্লাস 1/5 লিখতাম, 1/5। আর ভাগ করব কত দিয়ে বলো? 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব। তখন আমরা এটাকে ইচ্ছা করলে লিখলে কি লিখতে পারি, 3টা কোথায় নিতে পারি, উপরে নিতে পারি, আর এখানে নিচে এগুলিকে আবার লিখতে পারি 2 প্লাস 1/3 প্লাস 1/5 লিখতে পারি কি না, কথা বলো। জি স্যার। জি স্যার, ঠিক আছে। এখন চলো আগের মতো আবারও ফ্রিকোয়েন্সির যে কনসেপশনটা এসছে, এখানে আমরা ফ্রিকোয়েন্সির কনসেপশনটা কিভাবে এসছে, যে আমার 2 2 2 ধরো 3 বার, আগের মতো একই রকম ঘটনা যদি ঘটে থাকে, ধরো আগে যে ডাটা সেটটা আমরা ইয়ে করেছি সেটি এখন যদি আবার আমি দেখাই তোমাদের, তাহলে কি হবে, এখানে আমরা মুছে পেলে এটুক দেখো, তাহলে আমরা কি কি পাচ্ছি, ধরো 2 2 2 আমার 3টা 2 আছে আর 3 দুটো আছে। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, আমরা এই যে হারমোনিক মিন বের করতে গেলে এখানে তাহলে 5টা অবজারভেশন 5 লিখবো উপরে, আর এখানে 1/2 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/2 প্লাস 1/3। এই তো ছিল ডাটা, 5টা যে ছিল একটু আগে ডিসকাস করেছিলাম যে এক্সাম্পলটা। এখন দেখো এই 2 কয়বার যোগ করেছো, 1/2 কয়বার যোগ করা হয়েছে বলো তো, কয়বার? 1/2 কয়বার যোগ করা হয়েছে? 3 বার স্যার। 3 বার। তাহলে আমি 3 দিয়ে 1/2 কে গুণ করে দিতে পারি না? জি স্যার। ইয়েস। তো আমি এই 3টাকে ফ্রিকোয়েন্সি বলবো, আর 1/2 হলে আমার x1, 1/2 হলো, সরি এখানে 1/2 না, আমার অরিজিনাল ডাটা হলো x1, তার মানে ওটা হলো 2 কাজে আমি এইটাকে 5 আর এই জায়গায় লিখতে পারি এই যে 3 ইন্টু 1/, আচ্ছা এটাকে লিখতে পারি 3/2
3/2 লিখতে পারি, 3 বার হাফ 3 বার যোগ করলে মানে 3/2 লিখতে পারি। আর এটাকে লিখতে পারি 2/3। ওই যে 1/3 দুবার আছে, তাহলে ওটাকে লিখতে পারি 2/3। সবাই একমত? জি স্যার। একমত, ঠিক আছে। এখন তাহলে আমরা দেখছি আমাদের অরিজিনাল ডাটাটা ছিল, আমরা এখানে দেখছি এই যে 5 মানে হলো আসলে ফ্রিকোয়েন্সি, টোটাল ফ্রিকোয়েন্সি, তাহলে টোটাল ফ্রিকোয়েন্সিকে n লিখলাম। আর এখানে 3 মানে ওই যে ভ্যালুটা 3 বার গুণ, তাহলে f1 স্যার। ডিভাইড বাই x1 হলো আমার 2 যে ভ্যালুটা, আর f2 ডিভাইড বাই x2 লিখতে পারি কিনা? জি স্যার, জি স্যার। লিখতে পারি। সো সামেশন দিয়ে যদি লিখতে চাই n ডিভাইড বাই সামেশন অফ fi ডিভাইড বাই xi, নো প্রবলেম, ঠিক আছে। সাম দিয়ে যদি এটাকে লিখতে চাই তাহলে লিখতে পারি সামেশন অফ fi ডিভাইড বাই n তো থাকবে উপরে, আর নিচেরটা লিখতে পারি সামেশন অফ fi ডিভাইড বাই xi। একমত সবাই? একমত? জি স্যার। ওকে, আমি পরে তোমাদেরকে দেখাবো যে আজকে তো সময়, তোমাদেরকে এরপর ক্লাস আছে, এরপরে? জি স্যার। তাহলে তো আর এটা আমি বুঝাবো ফিজিক্সের সাথে এই হারমোনিক মিন অ্যাভারেজ স্পিড বের করতে গেলে কিভাবে এই মানে তখন আমরা হারমোনিক মিনটাকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাভারেজ ধরবো, সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান কনসিডার করব। এটি আমি দেখাবো একটা বাস্তব উদাহরণ দিয়ে, যেটা ফিজিক্সের অঙ্ক করার ক্ষেত্রে মিলে যাবে ওইটার সাথে। যেভাবে জিওমেট্রিক মিন দেখিয়েছি যে যত রকমের গ্রোথ রেট আছে, বা ব্যাংকে ইন্টারেস্ট, অ্যাভারেজ ইন্টারেস্ট বের করতে গেলে এই জিওমেট্রিক মিন অ্যাপ্রোপ্রিয়েট হয়। আর অ্যাভারেজ স্পিড বের করতে গেলে তখন আমি একটা এক্সাম্পল দেখাবো তোমাদের, হারমোনিক মিনটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাভারেজ। আমি এখন অ্যাটেন্ডেন্স নিতে চাই, যেটুকু পড়িয়েছি কারো কোনো প্রশ্ন না থাকলে অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আশা করি প্রশ্ন থাকার কথা না, আমি তো বুঝিয়ে পড়িয়েছি এবং আস্তে আস্তে তোমাদের প্রত্যেকটা স্টেপ দেখিয়েছি। অনেকেই কিন্তু ক্লাস করছে না, স্যার ওইগুলা কি পরীক্ষায় থাকে? বলো স্যার সূত্রের যেগুলো প্রুফ আছে ওইগুলা কি পরীক্ষায় থাকে নাকি শুধু অঙ্ক থাকবে? শুনো, পরীক্ষা নিয়ে মাথা ঘামাবে না, পরীক্ষায় এভাবে অঙ্ক আসবে না। আমি জিনিসগুলি বুঝাচ্ছি তোমাদের যে কিভাবে ঘটে। আগে তো সূত্র তোমরা ছোটবেলায় শিখে এসছো, কিন্তু আমি তো আগেই বলেছি বর্তমানে পড়াশোনার সাথে আগের পড়াশোনার অনেক গ্যাপ হবে। একই পড়াশোনা করছো কিন্তু এখন তুমি পড়াশোনার প্যাটার্নটা দেখছো যে এটার ভিতরে এই নার্ভ সিস্টেমটা এখান দিয়ে এলো কেন, ওখান দিয়ে যায়নি কেন, এখান দিয়ে এসছে কেন, ডানে আসছে কেন, বামে যায়নি কেন, ডানে আসার কারণে কি সুবিধা, বামে গেলে কি ক্ষতি ছিল। এই যে আগে ওর নার্ভটা এদিক দিয়ে গিয়েছে, দ্যাটস এনাফ, কিন্তু এখন কেন এদিকে গেল, কেন? যেমন নিউটন বলছে আপেলটা কেন নিচে পড়লো, তাই না? এটা উপর দিকে যায়নি কেন, পাশে যায়নি কেন। এখনকার পড়াশোনাটা একই, হ্যাঁ, কিন্তু একটু কনসেপচুয়াল পার্থক্য আছে, ডিফারেন্স আছে অনেক বেশি, ঠিক আছে। প্রয়োগ শিখাচ্ছি, প্রয়োগ। এখন কিন্তু ওই সূত্র একই, বাট সূত্র কিভাবে আসে এবং কোন ক্ষেত্রে কোন জিনিসটা প্রয়োগ হয় এবং কেন এটি অ্যাপ্রোপ্রিয়েট, একই পড়াশোনা অনেক পার্থক্য, বুঝতে পেরেছো? জি স্যার। কেউ তো শুনলে বলবো অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন গড় মধ্য পড়ায় স্যার। আরে স্যারের আর কোনো কাজ নাই, ভার্সিটিতে এটা পড়ে কি, এ তো ইন্টারমিডিয়েট এসএসসি তে পড়েছি 9-10-এ, এগুলি আবার এখন পড়া নাকি? এখন বুঝতেছ এগুলি কেন পড়ছো, এগুলি কি জিনিস, বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে ওকে, এইটি ধরতে হবে। ওই শুধু সূত্র শিখলে হবে না, সূত্র তো ছোটবেলা থেকে পারো, এখন সূত্র না, কিভাবে আসে, এই জায়গায় হলো পড়াশোনার প্রকৃত পার্থক্য আগের সাথে বর্তমানে। ওকে, এগুলি আমি অনার্স পড়বার সময় পড়ে এসেছি, ঢাকা ভার্সিটিতে ভালো ভালো শিক্ষক পেয়েছি যারা একদম ইনার সাইডের অনেক কিছু জানে। তো হয়তোবা যাদের সুযোগ হয়নি এরকম শিক্ষক পাওয়ার, তারা পড়ালে এগুলি এইভাবে নাও পড়াতে পারে, শুধু তুমি সূত্রই শিখবে আর কিচ্ছু শিখতে পারবে না। তো
তা আমার ভাগ্য হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে ঢাকা ভার্সিটিতে ভালো শিক্ষক পেয়েছি আমি, যারা ওই সময় আমাদের পড়িয়েছেন। ওকে, কৃতজ্ঞতা জানাই আল্লাহর কাছে, প্লাস ওই স্যারদের কাছে কৃতজ্ঞতা জানাই, স্যাররা আমাদের আন্তরিকভাবে শিখিয়েছে অনেক কিছু। আর জুনিয়র লেভেলে স্যাররা সব সিনিয়র স্যাররা পড়াতেন ফার্স্ট ইয়ারে। ওখানে সিস্টেম ছিল মাস্টার্সে পড়াতেন লেকচারার, তারা নতুন নতুন শিক্ষকরা মাস্টার্সে পড়াতেন, আর একদম আন্ডার গ্রাজুয়েটের ফার্স্ট ইয়ারের দিকে পড়াতেন সবচেয়ে অভিজ্ঞ শিক্ষকরা, যাতে আমাদের ফাউন্ডেশনটা ওইভাবে স্ট্রং করতে পারেন, এরকম আইডিয়া ছিল স্যারদের। আচ্ছা ঠিক আছে, দেখো 19 এর 1 Yes, sir. 2 3 Yes, sir. আর আমরা না বন্ধু বান্ধবরা ডিসকাস করতাম পড়াশোনা, এই কারণে আরো ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা 4 ওয়াইড তো আছো কেমন? Yes, sir. 5 Yes, sir. 9 আছে স্যার। আচ্ছা 10 আছো মির্জা? Yes, স্যার sir. আছে। Sir, 11, sir, 10 না। সরি 11 আছে 12 স্যার। 12 আছে স্যার। 14 Yes, sir. 15 Present, sir. 17 আছো? আছে স্যার। 18 স্যার ছিল, ডিসকানেক্টেড হয়ে গেছে। ওকে 19 জি স্যার। 23 ইয়েস স্যার। ওয়ালিদ জি স্যার। আছে? আছে স্যার। হ্যাঁ ইয়েস স্যার। Yes, sir. okay. স্যার। Okay. 24 ইয়েস স্যার। আছে স্যার। 25 Present, sir. 26 Yes, sir. 27 ইয়েস স্যার। 29 জুবাইর ওয়াহিদ, আমি জানি না আছে কি নেই, ছিল কি না, সত্য সত্য বলবা, অসুবিধা স্যার, নাই। মিথ্যাটিটা বলে তোমার ক্ষতি হবে। হ্যাঁ বলো। স্যার নাই। নেই না? না স্যার। ওকে, কি দরকার, তুমি অন্যদের পক্ষ অবলম্বন করলে তোমার ক্ষতি হবে। আচ্ছা, যেহেতু আমরা পরকাল বিশ্বাস করি, দোজক বিশ্বাস করি, আচ্ছা এখানে দেখো বেহেশত বিশ্বাস করি বা স্বর্গ। এখন 31 ইয়াকুব আলী আছো? 31 ওয়াহিদ দেখেছো না। কিনা ওকে এখানে? নাই স্যার, দেখি নাই স্যার। নেই। আচ্ছা ফাহিম শাহরিয়ার? ইয়েস স্যার, আছে স্যার। আছি স্যার। ওকে, আলামিন আছো? 34 আছে স্যার। জান্নাত নাহিদ আছো? Yes, sir. তাজমিনা জামান? Yes, sir. ভূমিকা বিশ্বাস? Yes, sir. রেদওয়ান আছো? 38 ইয়েস। Yes. সাদিয়ার আফরিন? Yes, sir. আজমির হোসেন? ইয়েস স্যার। জাহিদুল ইসলাম তালুকদার? ইয়েস স্যার। আসামুল হক আছো? ইয়েস স্যার। সুমন ইসলাম? ইয়েস স্যার। ফারহানা জান্নাত ইমো? Yes, sir. Yes, sir. ফৌজিয়া রহমান? ছিল স্যার। আছে স্যার। মিম আছো? মিম? Yes, sir. Yes, sir. সাদিকা তানজিল মিম? Yes, sir. মাশহুরুল হক? মাশহুরুল হক? স্যার। ইসরাত জাহান? Yes, sir. সিনথিয়া? Yes, sir. আসিফ আহমেদ? ইয়েস স্যার। ওকে, জাহাঙ্গীর আলম তালুকদার? ইয়েস স্যার। ফারহানা আক্তার? Yes, sir. তাসনিমা আক্তার
সুচি 61 তাসনিমা সম্বন্ধে তাসনিমা তো আছে মনে হয় যে 61 আছে দেখছি আছে ওকে 62 মামুনুর রশিদ Yes, sir. Yes, sir. তাসনিমাকে দিয়ে দিয়েছি ও নো প্রবলেম ওর কোনো ইন্টারনেট প্রবলেম হলো দিয়ে দিয়েছি আমি দেখতে পাচ্ছি এখানে জি স্যার মহিবুর রহমান দোহা আছো 63 আছে স্যার জয় আছো জয় দাস Yes, sir. তানিয়া আক্তার Yes, sir. আছে স্যার ঠিক আছে তামজিদ Yes, sir. আছে স্যার। ও তামজিদের আগে আরেকজন আছে তানবিরুল ইসলাম তানবিরুল স্যার, ইসলাম আছো ও স্যার ডিসকানেক্ট হয়ে গেছে স্যার আপনাকে বলতে আচ্ছা দিয়েছি ঠিক আছে রোপ আছো আব্দুর রোপ তামজিদ তো দিয়েছি নো প্রবলেম স্যার, আছে স্যার। রোপ আছো আচ্ছা ঠিক স্যার আছে স্যার স্যার আইডি 12 স্যার ও স্যার ডিসকানেক্ট হয়ে গেছে স্যার 12 12 স্যার 12 দিয়েছি তো ও আচ্ছা স্যার থ্যাংক স্যার আইডি 31 ও স্যার ডিসকানেক্ট হয়ে গেছে ও ফোন দিয়ে জানিয়ে 31 দেওয়া হয়নি আচ্ছা ইয়াকুব আলী দিয়ে দিচ্ছি জি স্যার থ্যাংক ইউ স্যার ঠিক আছে এখন দেখো 73 স্যার ও স্যার ডিসকানেক্ট স্যার আছে